তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যে ডিএসসিসি 11 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটির একটি 20 নম্বরে ইম্পর্টেন্ট প্রশ্ন নেপোলিয়ান বোনাপার্টের আভ্যন্তরীণ সংস্কার। এই প্রশ্নটির 20 নম্বরের অ্যান্সার নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। দেখো, এর আগের একটি ভিডিওতে আমি নেপোলিয়নের আভ্যন্তরীণ সংস্কারের উপরে 10 নম্বরের কোশ্চেন অ্যান্সার দিয়েছি, কিন্তু তোমাদের নতুন সিলেবাসে প্রায় 20 নম্বরের কোশ্চেন অ্যান্সারের দরকার বা প্রয়োজন। এই কারণে আমি এই ভিডিওর ভিতর দিয়ে আমি 20 নম্বরের এই নেপোলিয়নের আভ্যন্তরীণ সংস্কারের যে নোটস সেটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে আমরা নেপোলিয়নের আভ্যন্তরীণ সংস্কারের উপরে এর আগের যে ভিডিওটি রয়েছে সেটা একবার দেখে নেব, তারপর আমরা 20 নম্বরের নোটটি দেখব। তা নেপোলিয়ন একজন বড় সম্রাট ছিলেন, রণনিপুণ যোদ্ধা ছিলেন, কিন্তু তার থেকেও তিনি যেটা ছিলেন, তিনি একজন সংগঠক ছিলেন, একজন সংস্কারক ছিলেন, একজন সুশাসক ছিলেন। দেখো, নেপোলিয়নের যে সাম্রাজ্য সেটা কিন্তু ক্ষণস্থায়ী, বেশি দিন টেকেনি, প্রায় 15 বছর পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। কিন্তু তার এই সংস্কারগুলো কিন্তু আজও পৃথিবীর অনেক দেশে তার এই সংস্কার কার্যকরী হয়ে আছে। তাহলে স্থায়ী কি হলো? তার সাম্রাজ্য স্থায়ী হয়নি, কিন্তু তার এই শাসনতান্ত্রিক সংস্কারগুলো বা তার অনেক নিয়ম নীতি যেগুলো ইউরোপের বিভিন্ন দেশে রয়েছে সেগুলো কিন্তু এখনো কার্যকরী রয়েছে। তাই এগুলো চিরস্থায়ী হয়েছিল তার সংস্কারগুলি। নেপোলিয়ন কি শুধুমাত্র একজন সমরকুশলী যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন সুশাসক, সংস্কারক ও সংগঠক। নেপোলিয়ন যখন সিংহাসনে বসেন বা ফ্রান্সের ক্ষমতায় আসেন, তখন দেশের মধ্যে যুদ্ধকালীন অবস্থা, বিধ্বস্ত অবস্থা, এবং প্রত্যেকেই তখন দেশে শান্তি চাইছিল এবং সুন্দর সুশৃঙ্খল একটা শাসন ব্যবস্থা চাইছিল। এই প্রেক্ষাপটে নেপোলিয়ন ক্ষমতা এসে তার প্রথম কাজ হয় যে দেশের মধ্যে আগে শান্তি ফিরিয়ে আনা, এবং এই লক্ষ্যে তিনি একটা সুন্দর এবং স্থায়ী শাসন ব্যবস্থা প্রবর্তন করেন, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং সুশাসন প্রতিষ্ঠা করেন। এবং এক্ষেত্রে তার যে সাম্রাজ্য সেটা ক্ষণস্থায়ী হয়েছিল, কিন্তু তার এই সংস্কারগুলো ছিল কিন্তু দীর্ঘস্থায়ী। তা ঐতিহাসিক ফিশার বলেছেন যে তার এই সংস্কারগুলো ছিল গ্রানাইট পাথরের শক্ত ভিত্তির উপরে লিখিত, অর্থাৎ তার সংস্কারগুলো ছিল গ্রানাইট পাথরের মতো শক্ত, যেগুলো বহুদিন ফ্রান্সে কিন্তু কার্যকরী ছিল। নেপোলিয়ন নিজেই বলেছেন যে তার জীবনে যে 40টা যুদ্ধ তিনি করেছিলেন, সেই যুদ্ধের চেয়েও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ বা শক্তিশালী ছিল তার এই সংস্কার কার্য। এখন নেপোলিয়নের সংস্কার কার্যের পিছনে 4টি উদ্দেশ্য ছিল। 4টি উদ্দেশ্যকে সামনে রেখে তিনি কিন্তু এই সংস্কার কার্য করেছিলেন। তা সেই 4টি উদ্দেশ্য কি না, প্রথম দেখো এখানে 4টি উদ্দেশ্য। কৃতজ্ঞতা ভাজন, তিনি ফরাসিবাসীর কাছে একটা সুন্দর সুশৃঙ্খল একটা পরিবেশ তৈরি করে, একটা শান্তির পরিবেশ তৈরি করে, সুশাসন প্রতিষ্ঠা করে ফরাসিবাসীর যে কৃতজ্ঞতা, সেই কৃতজ্ঞতা ভাজন হতে চেয়েছিলেন, তাদের আস্থা অর্জন করতে চেয়েছিলেন। তারপরে দেখো কি বলা হয়েছে, শক্তিশালী সরকার তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং একটা স্থায়ী সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এছাড়া বলা হয়েছে যে ব্যক্তিগত প্রভাব, তিনি এই সুশাসনের ভিতর দিয়ে একটা কেন্দ্রীভূত শাসন প্রতিষ্ঠা করে তিনি তার নিজের প্রভাব প্রতিপত্তি বাড়াতে চেয়েছিলেন, বৃদ্ধি করতে চেয়েছিলেন। আর 4 নম্বর উদ্দেশ্যটা কি না, বিপ্লবের যে সুফলগুলো ছিল সেগুলোকে স্থিতি দেওয়া, সেগুলোকে কার্যকরী করা। কারণ এই বিপ্লবের ভিতর দিয়েই তিনি ক্ষমতায় উঠে আসেন। তাই বিপ্লবের নীতিগুলি যাতে কার্যকরী হয় সেই উদ্দেশ্যে তিনি এই শাসন সংস্কার করেন এবং একাধিক সংস্কার করেন, একাধিক পদক্ষেপ নেন। এক্ষেত্রে ফিশার বলছেন যে ফরাসি বিপ্লবের যে 3টি আদর্শ ছিল, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এর ভিতরে তিনি মাত্র সাম্য নীতিটাকেই কার্যকর করেছিলেন, আর স্বাধীনতাকে কিন্তু তিনি কার্যকর করেননি। তাই এক্ষেত্রে ফিলিপ গুয়েদালা বলে একজন ঐতিহাসিক, তিনি বলছেন যে তিনি সাম্য নীতি কার্যকরী করে
স্বাধীনতার নীতির যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ করেছিলেন। তা যাই হোক, এই 4টি নীতি যেগুলো বললাম, যে তিনি জনগণের কাছে আস্থাশীল হতে চেয়েছিলেন, শক্তিশালী সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, নিজের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে চেয়েছিলেন, এবং বিপ্লবের যে সুফলগুলো ছিল, ভূমি সংস্কার, সামন্ত অধিকার লোপ, সকলের সমান অধিকার, আইনের চোখে সমান অধিকার, ব্যক্তি স্বাধীনতা, সামন্ত করের বিলোপ, বিশেষ অধিকারের বিলোপ, এই সমস্ত নীতিগুলিকে কার্যকর করার জন্য তিনি এই সংস্কার কার্যে ব্রতী হন। এখন তিনি যে সংস্কারগুলো করেছিলেন সেগুলো অনেকগুলো পাটে পাটে ভাগ করা যায়। যেমন প্রথম সংস্কার প্রশাসনিক সংস্কার বা শাসনতান্ত্রিক সংস্কার। এরপরে যেটা তিনি করেন অর্থনৈতিক সংস্কার, তারপরে যেটা করেন শিক্ষা সংস্কার, ধর্মীয় সংস্কার এবং আইন সংস্কার, জনহিতকর কার্যাবলী। তো এইগুলো তিনি করেছিলেন। তাহলে আমরা একটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করি। প্রথমে দেখো রয়েছে প্রশাসনিক সংস্কার। তিনি ফ্রান্সে একটা কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, কেন্দ্রীভূত স্বশাসন, এবং তিনি নিজে সমস্ত বিভাগকে পরিচালনা করতেন, নিজে ক্ষমতার সর্বেসর্বা হয়ে উঠেছিলেন, সমস্ত কিছু নিজেই পরিচালনা করতেন। অর্থাৎ তিনি ছিলেন একজন স্বৈর শাসক। তিনি গণতন্ত্রের আড়ালে তিনি একটা স্বৈর শাসন প্রতিষ্ঠা করেন, এক কেন্দ্রীভূত শাসন তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এবং এখানে তিনি একটা 4 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করেন। এছাড়া সমগ্র ফ্রান্সকে 83টি ডিপার্টমেন্ট বা প্রদেশে ভাগ করেন। এই প্রদেশগুলিকে আবার 572টি জেলায় ভাগ করেন। এই জেলার কর্মচারী হিসেবে প্রিফেক্ট বা সাব প্রিফেক্ট নামক কর্মচারী নিয়োগ করেন। এছাড়া পুলিশ, সেনাপতি, গুপ্তচর, প্রশাসনিক আধিকারিক, আমলা, প্রতিটি স্তরের কর্মচারীদের তিনি নিজে সরাসরি নিয়োগ করতেন। অবশ্যই তিনি যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করতেন, দক্ষ ব্যক্তিকে নিয়োগ করতেন। এর ফলে তার যে প্রশাসনিক ব্যবস্থা সেটি কিন্তু দক্ষ ব্যক্তি দ্বারা পূর্ণ ছিল। কোনো অযোগ্য ব্যক্তিকে তিনি কর্মচারী হিসেবে নিয়োগ করতেন না। আগে ফরাসি বিপ্লবের পরবর্তী সময় যে নীতিটা হয়েছিল, যে নির্বাচনের ভিত্তিতে জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন, এগুলো তিনি বন্ধ করে দেন। তিনি নিজের সিদ্ধান্ত অনুযায়ী যোগ্যতার দ্বারা বিচার করে তিনি এইসব কর্মচারীদের নিয়োগ করতে থাকেন। এবং স্থানীয় যে স্বায়ত্ত শাসনমূলক যেসব প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলোকে তিনি ভেঙে দেন এবং জনপ্রতিনিধিত্বমূলক সংস্থাগুলোকে ভেঙে দিয়ে সমস্ত ক্ষমতা নিজের হাতে নেন। এইভাবে তিনি ফ্রান্সে একটা শক্তিশালী কেন্দ্রীভূত স্বৈর শাসন প্রতিষ্ঠা করেছেন। এছাড়া তার এই প্রশাসনিক সংস্কারের মধ্যে আমরা দেখি যে তার যেসব কর্মচারীরা ছিলেন, গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মচারী, যেমন পুলিশ বিভাগের প্রধান ছিলেন ফুচে, বিদেশ দপ্তরের প্রধান ছিলেন ট্যালির্যান্ড, অর্থ দপ্তরের প্রধান ছিলেন গদিন। এরা কিন্তু প্রত্যেকেই যথেষ্ট দক্ষ ছিলেন। অনেক মন্ত্রী আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু মন্ত্রী থাকলেও কোনো মন্ত্রী পরিষদ কিন্তু ছিল না। অর্থাৎ এই নির্বাচনের ব্যাপারটা তিনি তুলে দেন এবং তিনি নিজে যোগ্যতার ভিত্তিতে এইসব কর্মচারীদেরকে নিয়োগ করে প্রশাসনিক ব্যবস্থায় তিনি একচ্ছত্র আধিপত্য বজায় রাখেন, একটা স্বৈর শাসন প্রতিষ্ঠা করেন, একটা কেন্দ্রীভূত শাসন প্রতিষ্ঠা করেন। গণতন্ত্রের কোনো জায়গা এই জায়গায় তিনি রাখেননি প্রশাসনিক ক্ষেত্রে। এরপরে আসছি অর্থনৈতিক সংস্কার। দেখো ফ্রান্সে ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে অর্থনৈতিক ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেয়। ফরাসি বিপ্লবেরও একটা মূল কারণ ছিল অর্থনৈতিক বিশৃঙ্খলা। এখানে যে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশন গ্রন্থে। এছাড়া ডেভিড টমসন, যিনি নেপোলিয়নের উপর একটা গ্রন্থ লিখেছিলেন দ্য নেপোলিয়ান সিন্স ইউরোপ, বা এই নেপোলিয়নের উপরে তার বিখ্যাত গ্রন্থে ডেভিড টমসন বলেছেন যে ফরাসি বিপ্লবের পরবর্তী সময়েও সমাজে বিশৃঙ্খলা তৈরি করে রেখেছিল এই অর্থনৈতিক সংকট বা অর্থনৈতিক বিশৃঙ্খলা, যাকে তিনি বলেছেন পুরাতন তন্ত্রের ক্যান্সার। পুরাতন তন্ত্রের এই ক্যান্সার, এজন্য দ্রুত প্রয়োজন ছিল ফ্রান্সে অর্থনৈতিক সংস্কারের। তাই নেপোলিয়ন দেরি করেননি। ক্ষমতায় আসার পর, প্রশাসনিক সংস্কার করার পর তিনি অর্থনৈতিক ক্ষেত্রে
একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন। একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পুরনো করগুলোকে তিনি নতুন করে আদায় করার চেষ্টা করেন, প্রত্যক্ষ করগুলোকে তিনি কার্যকরী করেন এবং সমস্ত যে অপ্রত্যক্ষ কর সেগুলোকে তুলে দেন এবং প্রত্যেককে কর দিতে বাধ্য করেন। মানুষকে বোঝাতে সক্ষম হন যে রাষ্ট্রের প্রয়োজনে কর দেওয়া প্রয়োজনীয়, ফলে প্রত্যেককে বোঝান এবং প্রত্যেককেই আয় কর বা সরকারি কর দিতে বাধ্য করেন এবং এক্ষেত্রে কর ব্যবস্থার তিনি সরলীকরণ করেন। পুরনো করগুলিকে আদায় করার ব্যবস্থা করেন, নতুন কোনো কর না চাপিয়ে, এবং প্রত্যক্ষ করগুলোই মাত্র চালু রাখেন, অপ্রত্যক্ষ করগুলো তুলে দেন। তিনি সমস্ত বিভাগ মানে অর্থ বিভাগকে পরিচালনা করার জন্য গদিনকে নিয়োগ করেন। গদিন একজন দক্ষ কর্মচারী ছিলেন। তার নেতৃত্বে সমস্ত সরকারি যে আয় ব্যয়ের হিসাব বা বাজেট, সেই বাজেট করা হয়। যে বাজেট পরীক্ষা করতেন স্বয়ং নেপোলিয়ান এবং এই বাজেটকে হিসাব করতেন বা এগুলোকে পরীক্ষা করতেন অডিট বিভাগ। সরকারি এই অডিট বিভাগটিও কিন্তু তিনি তৈরি করেছিলেন। এছাড়া ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য তিনি স্টক এক্সচেঞ্জ বা এখানে যে জয়েন্ট স্টক কোম্পানি, চেম্বার অফ কমার্স, এগুলোকে তিনি পুনর্গঠন করেন, রাস্তাঘাট নির্মাণ করেন। হ্যাঁ, ফ্রান্সে একাধিক সেতু, বাঁধ, খাল এগুলো তিনি সংস্কার করেন যাতে বাণিজ্যের ক্ষেত্রে ফ্রান্সে একটা বিপ্লব ঘটে এবং অর্থনৈতিক ক্ষেত্রে একটা অগ্রগতি ঘটে। তাই অর্থনৈতিক সংস্কারে তিনি দেখা যায় যে তিনি বাজেট তৈরি করছেন, অডিট বিভাগ তৈরি করছেন এবং কর ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছেন, ব্যাংক ব্যবস্থার পুনর্গঠন করছেন। 1800 খ্রিস্টাব্দে তিনি ব্যাংক অফ ফ্রান্স তৈরি করছেন। এই ব্যাংক অফ ফ্রান্সের অধীনে ফ্রান্সে মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছিল। নতুন টাকা ছাপানো বা টোটাল অর্থনীতিটাকে নিয়ন্ত্রণ করা বা মুদ্রা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার অধিকার এই ব্যাংক অফ ফ্রান্সকে দেওয়া হয়েছিল। নেপোলিয়ান মার্কেন্টাইলবাদী অর্থনীতিতে বিশ্বাস করতেন। তোমরা এর আগের সেমে পড়েছিলে CC8 এ মার্কেন্টাইলবাদ অর্থনীতি। সেখানে কি বলা হয়েছিল? মার্কেন্টাইলবাদ অর্থনীতি মানে রাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য। ব্যবসা বাণিজ্য বা দেশের অর্থনীতির উপরে রাষ্ট্রের বা দেশের বা সরকারের একচ্ছত্র আধিপত্য, একচেটিয়া কারবার করবে রাষ্ট্র। রাষ্ট্র এখানে অবাধে বাণিজ্য করবে। এটাই ছিল মার্কেন্টাইল অর্থনীতি, যার প্রবক্তা ছিলেন অ্যাডাম স্মিথ। তার ওয়েলথ অফ নেশন গ্রন্থে তিনি এই তত্ত্বটি খাড়া করেছেন। অর্থনৈতিক সংস্কারের পরে এবার আসি শিক্ষা সংস্কার। শিক্ষা সংস্কারে তার মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্রের এবং সম্রাটের অনুগত প্রজা তৈরি করা এবং এই জন্য তিনি পাঠ্যক্রমকে ঢেলে সাজান। রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস এইসব বিষয়ের যে পাঠ্যসূচিতে একাধিক পরিবর্তন নিয়ে আসেন। প্রাথমিক বিদ্যালয় একাধিক জায়গায় তৈরি করা হয় এবং প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্ব দেওয়া হয় কমিউন বা পৌরসভাগুলির উপরে। এছাড়া একাধিক মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ফলিত বিদ্যালয়, চিকিৎসা বিদ্যালয়, রসায়ন বিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, আবাসিক বিদ্যালয়, শিক্ষক শিক্ষণ বিদ্যালয়, সামরিক বিদ্যালয় এসব তিনি তৈরি করেন। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে তিনি কিন্তু একাধিক সংস্কার করেছিলেন। 1808 সালে তিনি তৈরি করেছিলেন ইউনিভার্সিটি অফ ফ্রান্স। এই ইউনিভার্সিটি অফ ফ্রান্সের অধীনে উচ্চ শিক্ষা ব্যবস্থাটা পরিচালনা করেন। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রেও তিনি কিন্তু একাধিক সংস্কার করেছিলেন। তো এটা মাথায় রাখতে হবে। এরপরে আসছে ধর্ম সংস্কার। তা ধর্ম সংস্কার দেখো, এর আগে 1791 সালে ফ্রান্সে যে সংবিধান সভা ছিল বা 1791 যে সংবিধান লেখা হয়, সেই সংবিধান সভার কার্যাবলী, একটা প্রশ্ন এর আগে আমি ভিডিও ক্লাসে দিয়েছি এবং সেখানে বলা হয়েছে এটাই যে সংবিধান সভার যেসব কার্যাবলী ছিল তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কার্যাবলী ছিল দ্য সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি, অর্থাৎ ধর্মীয় মীমাংসা। ফ্রান্সের যে ধর্মের উপরে রাষ্ট্রের আধিপত্য স্থাপন করা হয়, পোপের অধিকার ফ্রান্স থেকে হটিয়ে দেওয়া হয়, যাজক বা বিশপ বা পাদ্রীদের উপরে রাষ্ট্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং এদেরকে সরকার থেকে বেতন ও নিয়োগের ব্যবস্থা করা হয়। গির্জার সম্পত্তি বাজেয়াপ্ত করে অ্যাসাইনেট নামক নতুন মুদ্রা ব্যবস্থা চালু করা হয়। এগুলো আমরা দেখেছি 1791 এর সংবিধান সভার কার্যাবলীতে ধর্মীয় সংস্কারের ভিতরে।
দ্য সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি বা ধর্ম যাজকদের সংবিধানের দ্বারা। কিন্তু এর ভিতর দিয়ে পোপ ফ্রান্সের উপরে ক্ষুব্ধ হন, কারণ পোপের যে কর্তৃত্ব ফ্রান্সের ছিল তাকে অস্বীকার করা হয়, তাকে হটানো হয় এক প্রকার ফ্রান্স থেকে। এই কারণে এই পোপের সাথে ফ্রান্সের কিন্তু একটা বিরোধ বেঁধে বা লেগেই ছিল। নেপোলিয়ন ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি সিদ্ধান্ত নেন যে এই ধর্মীয় বিরোধের মীমাংসা প্রয়োজন। তাই 1801 সালে তিনি পোপ সপ্তম পায়াসের সাথে একটা ধর্ম মীমাংসা করেন 1801, যার নাম কনকর্ডাট। 1811 কার সাথে করছেন? নবম পায়াসের সাথে একটা চুক্তি করছেন, এবং সেখানে বলা হচ্ছে যে ফরাসি গির্জা ফ্রান্সের রাষ্ট্রীয় সম্পত্তিতে পরিণত হবে এবং গির্জা একটা সরকারি দপ্তরে পরিণত হবে। ফ্রান্সের যে গ্যালিকান গির্জা আছে সেটা রাষ্ট্রীয় গির্জায় পরিণত হবে। যাজকরা সরকার কর্তৃক মনোনীত নিয়োজিত হবেন, তাদেরকে সরকারি বেতন দেবে, এবং ফ্রান্সে ক্যাথলিক ধর্ম রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করবে। যখন ক্যাথলিক ধর্মকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হচ্ছে তখনই কিন্তু পোপকেও মেনে নেওয়া হচ্ছে, কারণ ক্যাথলিক ধর্মের ধর্মগুরু ছিলেন কিন্তু এই পোপ নবম পায়াস। তো এই চুক্তির মধ্য দিয়ে পোপ এবং সম্রাট নেপোলিয়ন উভয়ই লাভবান হন। ফ্রান্সে নেপোলিয়নের যে মর্যাদা, সেই মর্যাদাটা অনেকটাই বেড়ে যায়। তাই ঐতিহাসিক কোবান বলেছেন যে নেপোলিয়নের এই যে ধর্ম সংস্কার 1801 কনকর্ডাট, এটি ছিল তার একটা সাফল্যের নিদর্শন। তাই এটা ছিল ধর্মীয় সংস্কার। এবার আসছি আইন সংস্কার। দেখো, নেপোলিয়ন যতগুলো সংস্কার করেছে, অর্থনৈতিক, প্রশাসনিক, শিক্ষা, ধর্মীয়, আইন, এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে উল্লেখযোগ্য, সাড়া জাগানো সংস্কার তার আইন সংস্কার। নেপোলিয়ন যখন ক্ষমতায় বসেন তখন দেখেন যে ফ্রান্সে একাধিক আইন প্রচলিত, এক এক প্রদেশে এক এক ধরনের আইন। দেখো, এখানে একটু বলে রাখি, নেপোলিয়নের যে আইন সংস্কার তাকে বলা হয় কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা। এটা তোমাদের একটা টিকা হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। আমি এই প্রশ্নটা এর আগে ভিডিও ক্লাসে আলোচনা করেছি, তোমরা কোড নেপোলিয়ন সম্পর্কে ভিডিওতে দেখে নিও। এখন একটু আলোচনার সুবিধার্থে আমি অল্প বিস্তর বলছি। কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংস্কারের ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপটটা কি? নেপোলিয়ন ক্ষমতায় আসার পর দেখেন ফ্রান্সের বিভিন্ন প্রদেশে বিভিন্ন ধরনের আইন প্রচলিত। এছাড়া রোমান যে আইন, প্রাচীন রোমের আইনও দেশের বিভিন্ন জায়গায় প্রচলিত, এবং এক একটা রাজ্যে এক এক ধরনের আইন প্রচলিত। গির্জাগুলো এক এক ধরনের আইনের অধীনে। ফলে এই যে বিভিন্ন ধরনের আইন বিভিন্নভাবে ফ্রান্সে প্রচলিত, প্রায় 350 মতো আইন, বিভিন্ন ধরনের আইন কিন্তু ফ্রান্সে প্রচলিত ছিল, এবং এই আইনগুলির মধ্যে কোনো সামঞ্জস্য ছিল না, কোনো ঐক্য ছিল না, কোনো একতা ছিল না। ফলে নেপোলিয়ন এই সমস্ত আইনগুলোকে সংকলন করার জন্য সিদ্ধান্ত নেন, এবং সেখানে তিনি 4 বছর, মানে 1800 থেকে 1804 বছর তিনি ফ্রান্সের কিছু বিখ্যাত বা স্বনামধন্য যারা আইনজ্ঞ বা বিশেষজ্ঞ তাদের দিয়ে একটা কমিটি তৈরি করেন। এই কমিটি প্রায় 83টি অধিবেশন করে, এবং এইসব অধিবেশনে নেপোলিয়নও মাঝে মাঝে উপস্থিত থাকতেন। তবে নেপোলিয়ন কিন্তু এইসব আইনের ব্যাপারে মতামত রাখতেন না, তিনি এই আইনগুলোকে জাস্ট কার্যকর করেছিলেন। তাই এই 83টি অধিবেশনের ভিতর দিয়ে একটা আইনকে সংকলন করা হয়, যার নাম কোড নেপোলিয়ন বা আইনের সংহিতা বা নেপোলিয়নের সংহিতা। 1807 খ্রিস্টাব্দে নেপোলিয়ন এই আইনকে কার্যকর করেন এবং এই আইনের নাম দেন নেপোলিয়নের আইন সংহিতা বা কোড নেপোলিয়ন। এই আইন কোড নেপোলিয়নে 2287টি আইনের ধারা ছিল, এবং এই আইন 3 ভাগে ভাগ ছিল: দেওয়ানি, ফৌজদারি এবং বাণিজ্যিক আইন। এই আইনগুলোতে কি বলা হয়েছিল, বেসিক যে বিষয়গুলো বলা হয়েছিল একবার দেখে নেবো আমরা। সেটি হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে চাকরির ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে সবাই সমান অধিকার পাবে। ভূমি যে সংস্কার বিপ্লবের সময়, মানে ফরাসি বিপ্লবের পরবর্তীকালে ফরাসি সংবিধান সভা কর্তৃক করা হয়েছিল 1791 এর 4 আগস্ট, ফ্রান্স থেকে সমস্ত সামন্ত প্রথা তুলে দেওয়া হয়।
তো এই ভূমি সংস্কারকে তিনি এই আইনের মধ্য দিয়ে বৈধতা দেন বা কার্যকরী করেন। সকলের সমান অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়। সামন্তদের যে বিশেষ অধিকার ছিল সেই অধিকারের লোপ ঘটানো হয়। তাই লেফেভরের মতো ঐতিহাসিক বলেছেন যে এই কোড নেপোলিয়ান বা নেপোলিয়ানের আইন সংহিতা ছিল ফ্রান্সে, মানে ফ্রান্সের সমাজে, ফরাসি সমাজের বাইবেলের মতো। ধর্মীয় গ্রন্থ যেমন বাইবেল, যেটা ধর্মীয় অনুশাসনমূলক গ্রন্থ, সামাজিক অনুশাসনের গ্রন্থ বাইবেল ছিল কিন্তু এই কোড নেপোলিয়ান। কারণ এই আইনের ভালো ভালো দিকগুলি পরবর্তীকালে ইউরোপের অনেক দেশ গ্রহণ করে, যেমন বেলজিয়াম, সুইডেন, এইসব দেশ কিন্তু নেপোলিয়ানের এই আইন সংহিতা গ্রহণ করে এবং তাদের দেশে এখনো পর্যন্ত এইসব আইনগুলো কিন্তু অ্যাক্টিভ রয়েছে। নেপোলিয়ানের সাম্রাজ্য স্থায়ী না হতে পারে, কিন্তু তার এই আইন সংহিতা কিন্তু কার্যকরী রয়েছে ফ্রান্স তথা বিভিন্ন দেশে। তবে এই আইনের কিছু ত্রুটি ছিল, যেমন এখানে নারীদের স্বাধীনতাকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। পরিবারে পিতা বা স্বামীর আধিপত্য স্থাপন করা হয় পুত্রের উপরে বা স্ত্রীর উপরে। এছাড়া যে শ্রমিকদের যে আন্দোলনের অধিকার, ট্রেড ইউনিয়নের অধিকার, সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়। আরো একাধিক ক্ষেত্রে কিছু কিছু ত্রুটি কিন্তু এই আইনের মধ্যে আমরা দেখতে পাই। তা যাই হোক, নেপোলিয়ানের এই আইন সংহিতা বা নেপোলিয়ানের কোড নেপোলিয়ান তার সর্বশ্রেষ্ঠ কীর্তি। তাহলে আমরা কি আলোচনা করলাম? প্রথমে প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, তারপরে করলাম ধর্মীয় সংস্কার, শিক্ষা সংস্কার, এবার করলাম আইন সংস্কার। এছাড়াও নেপোলিয়ান কিছু জনহিতকর কার্যাবলী করেছিলেন, অর্থাৎ জনগণের ভালোর জন্য তিনি একাধিক কিছু পদক্ষেপ নিয়েছিলেন। যেমন সমগ্র ফ্রান্সের বিভিন্ন জায়গায় তিনি কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য একাধিক পদক্ষেপ নেন। যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটান, রাস্তা, সেতু, ব্রিজ, পয়োগ প্রণালী, উদ্যান, এগুলো তিনি তৈরি করেন। প্যারিসকে নতুন করে সাজিয়ে তোলেন, একাধিক মনুমেন্ট, স্মৃতিসৌধ নির্মাণ করেন এবং লুভের জাদুঘর প্যারিসে তিনি তৈরি করেন, যেটি পরবর্তীকালে সংস্কৃতির একটা পীঠস্থান হিসেবে পরিগণিত হয়। এছাড়া সামরিক ও বেসামরিক ক্ষেত্রে ফ্রান্সে পারদর্শিতার জন্য তিনি লিজিয়ন অব অনার উপাধি প্রদান করার ব্যবস্থা করেন। তো এই সব কিছু ছিল নেপোলিয়ানের সংস্কার। এবার মূল্যায়নে বলি। মূল্যায়নে কি বলবো, যে দেখো নেপোলিয়ান এর এই সংস্কারগুলো ছিল যুগান্তকারী। কারণ এই সময় ফ্রান্সে, মানে যখন নেপোলিয়ান ক্ষমতায় আসেন, তখন ফ্রান্সের অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল। দেশের মধ্যে বিশৃঙ্খল আর্থিক পরিস্থিতি, প্রশাসনিক ক্ষেত্রে বিশৃঙ্খলা, আইনের ক্ষেত্রে বিশৃঙ্খলা, দেশে একটা অশান্ত পরিবেশ, সবাই শান্তি চাইছিল। যুদ্ধ স্নাত ফ্রান্সে তখন শান্তি প্রতিষ্ঠা করা খুবই দরকার ছিল। নেপোলিয়ান খুব দ্রুত শক্ত হাতে ফ্রান্সে এই আইনের শাসন ফিরিয়ে আনেন এবং ফ্রান্সের শান্তি প্রতিষ্ঠা করেন। তিনি ফ্রান্সের বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে পারস্পরিক যে বিভেদ, সেই বিভেদগুলোকে তিনি নিরসন করেন এবং সকলের সমান অধিকার তিনি কার্যকরী করেন। বিপ্লবের যে সাম্য নীতি, সেই সাম্য নীতিকে কার্যকর করেন করে ফ্রান্সে ফরাসি বিপ্লবের যেসব অন্যান্য আদর্শগুলো রয়েছে সেই আদর্শগুলোকে তিনি কার্যকর করেন। এই জন্য অনেকে মানে যেমন ফিশারের কথা বলা যায়, ডেভিড টমসনের কথা বলা যায়, এনারা বলছেন যে নেপোলিয়ান ছিলেন ফরাসি বিপ্লবের সন্তান। নেপোলিয়ান নিজেই বলেছিলেন এক সময় যে আই অ্যাম দ্য রিভলিউশন, অর্থাৎ আমি বিপ্লব। তো এই কথাটা সত্যি যে তিনি বিপ্লব, কারণ বিপ্লবের হাত ধরে তিনি ক্ষমতায় প্রতিষ্ঠিত হন। বিপ্লবের যেসব নীতিগুলো ছিল সেগুলোকে তিনি ফ্রান্সে কার্যকরী করেন। শুধু ফ্রান্স নয়, ইউরোপের যেসব দেশগুলো তিনি জয় করেছিলেন সেই সব দেশেও কিন্তু ফরাসি বিপ্লবের এই আদর্শগুলোকে তিনি কার্যকরী করেন। এজন্য তাকে বলা হয় বিপ্লবের অগ্নিময় তরবারি, বা বলা হয় বিপ্লবের ধারক ও বাহক। নেপোলিয়ান যথার্থই একজন মানে বিপ্লবের সন্তান ছিলেন। তবে আরেকটি ক্ষেত্রে তিনি বলেছেন আই ডিস্ট্রয়েড দ্য রিভলিউশন, আমি বিপ্লবের ধ্বংসকারী। এ কথাটাও কিন্তু সত্যি, কারণ তিনি আবার বিপ্লবের কিন্তু ধ্বংস করেছিলেন। যেমন জর্জ রুদে বলছেন যে তিনি বিপ্লবের যে স্বাধীনতা যে নীতিটা ছিল, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এই স্বাধীনতা কিন্তু তিনি জনগণকে দেননি, তিনি সাম্য নীতিটাই কার্যকর করেছিলেন, স্বাধীনতা দেননি। গণতন্ত্র ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়নি। তিনি ফ্রান্সে জনপ্রতিনিধিত্বমূলক যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে, স্থানীয় স্বায়ত্তশাসন যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোকে ভেঙে দেন, সেগুলোকে
ভেঙে দিয়ে সমস্ত ক্ষমতা নিজের হাতে নেন এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য তিনি প্রতিষ্ঠা করেন, একটা স্বৈর শাসন প্রতিষ্ঠা করেন, একটা স্বৈরাচারী শাসকে তিনি পরিণত হন এবং এইভাবে বিপ্লবের যে মূল আদর্শ গণতন্ত্র স্বাধীনতা তাকে তিনি কণ্ঠরোধ করেছিলেন এবং বিপ্লবের তিনি ধ্বংসকারীতে পরিণত হয়েছিলেন। যদিও তিনি বিপ্লবের সন্তান ছিলেন না বিপ্লবের ধ্বংসকারী ছিলেন, এটা কিন্তু একটা আলাদা কোশ্চেন অ্যান্সার হবে বা এটা একটা আলাদা প্রশ্ন। এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিওতে খুব দ্রুত আলোচনা করব, তখন এটা নিয়ে আরো ডিটেলসে করবে। এখন আমাদের মূল ফোকাস যেটা রয়েছে যে নেপোলিয়নের অভ্যন্তরীণ বা সংস্কার বা প্রশাসনিক সংস্কার বা শাসনতান্ত্রিক সংস্কার, সেখানে প্রথমে একটা ভূমিকা লিখে মানে তারপরে যে তার এই সংস্কারগুলোর উদ্দেশ্য কি, 4টি উদ্দেশ্য ছিল সেটা লিখতে হবে। তারপরে তার সংস্কারগুলো যেটা রয়েছে প্রশাসনিক, অর্থনৈতিক, শিক্ষা সংস্কার, ধর্মীয় সংস্কার, আইন সংস্কার, জনহিতকর কার্যাবলী সেটা লিখতে হবে এবং শেষে একটা উপসংহার বা মূল্যায়নে তার সম্পর্কে ঐতিহাসিকরা কি বলছেন, ডেভিড টমসন তার নেপোলিয়ন সিন্স ইউরোপ গ্রন্থে কি বলছেন, ফিশার কি বলছেন, এফএলএইচ ফিশার কি বলছেন তার সম্পর্কে, জর্জ রুদে কি বলছেন, ফিলিপ গুয়েদারা কি বলছেন তার মূল্যায়ন সম্পর্কে, তিনি কি বিপ্লবের সন্তান ছিলেন না বিপ্লবের ধ্বংসকারী ছিলেন। কারণ তিনি নিজে বলেছেন আই অ্যাম দ্য রিভলিউশন, আবার বলেছেন আই ডিস্ট্রয়েড দ্য রিভলিউশন। তাহলে এইগুলো নিয়েও একটু কল্প বিস্তারে আলোচনা করতে হবে, তার মূল্যায়নে করে এর অ্যান্সার কমপ্লিট করতে হবে। তা এখন যেটা আলোচনা করলাম এই প্রশ্নের যে প্রপারলি অ্যান্সার 500 ওয়ার্ডে 10 নম্বরের অ্যান্সার, বা এখানে 20 নম্বরেও তোমাদের কিন্তু পাশে তোমরা যারা পড়ছো তোমাদের আসতে পারে এই প্রশ্নটি। মোটামুটি 20 নম্বর 1000 ওয়ার্ডের কাছাকাছি লিখতে হবে। 700-800 ওয়ার্ডের একটা নোটস আমি রেডি করেছি, খুব কোয়ালিটিপূর্ণ নোটস। তোমরা নোটসটা এবার অন স্ক্রিনে একবার দেখে নাও। সিইউ হিস্ট্রি অনার্স 5th সেমিস্টার ডিএসসিসি 11 এবং সিইউ হিস্ট্রি জেনারেল 5th সেমিস্টার এমডিসি 7, 20 নম্বরের প্রশ্ন, নেপোলিয়ন বোনাপার্টের আভ্যন্তরীণ সংস্কারগুলির মূল্যায়ন করো। উত্তরটি যেভাবে লিখবে দেখো, কেবল একজন সমরকুশলী সেনানায়ক বা রণনিপুণ যোদ্ধা হিসেবেই নয়, একজন সুশাসক, সংস্কারক ও সংগঠক হিসেবেও নেপোলিয়ন তার অনন্য কীর্তির স্বাক্ষর রেখে গেছেন। কনসুলেটের শাসনকালে 1799 থেকে 1804 তার প্রধান কাজ ছিল যুদ্ধবিধ্বস্ত ও বিপ্লব স্নাত ফ্রান্সের শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা প্রণয়ন, সরকারি কোষাগারে অর্থ সংগ্রহ করা এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে হানাহানি বন্ধ করে সহিষ্ণুতার পরিবেশ সৃষ্টি করা। এক কথায় তখন দরকার ছিল পুনর্গঠন ও সংস্কার সাধন। নেপোলিয়ন তার আত্মজীবনীতে লেখেন যে তার 40টি যুদ্ধের চেয়েও ফ্রান্সে তার সংস্কারগুলি অধিকতর গুরুত্বপূর্ণ ছিল। ঐতিহাসিকরা তার এই বক্তব্যের সঙ্গে একমত। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তার সংস্কারগুলি ছিল স্থায়ী ও সুদূরপ্রসারী। অন্যদিকে তার সাম্রাজ্য ছিল ক্ষণস্থায়ী। ঐতিহাসিক ফিশার বলেন যে নেপোলিয়নের সাম্রাজ্য ক্ষণস্থায়ী হলেও তার অসামরিক সংস্কারগুলি গ্রানাইট পাথরের শক্ত ভিত্তির উপর স্থায়ীভাবে নির্মিত হয়। তার উন্নয়নমূলক সংস্কারাবলীর প্রশংসা করে ডেভিড টমসন তার ইউরোপ সিন্স নেপোলিয়ন গ্রন্থে তাকে অষ্টাদশ শতকের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ প্রজাহিতৈষী শাসক বলে অভিহিত করেছেন। ফিশার তার এ হিস্ট্রি অফ ইউরোপ গ্রন্থে বলেছেন, নেপোলিয়ন ফরাসি বিপ্লবের 3টি আদর্শ সাম্য, মৈত্রী ও স্বাধীনতার মধ্যে কেবল সাম্যনীতিকেই কার্যকরী করেন। স্বাধীনতার আদর্শ বিসর্জন দিয়ে নেপোলিয়ন একটি কেন্দ্রীভূত স্বশাসন প্রতিষ্ঠা করেন। ফিলিপ গুয়েদালার মতে তিনি স্বাধীনতার অধিকার কেড়ে নিলেও সাম্যনীতি প্রয়োগ করে তার ক্ষতিপূরণ করেন। এই ছিল ভূমিকা। এরপরে দেখো কি উদ্দেশ্য নিয়ে নেপোলিয়ন এই সংস্কারগুলো করছেন। নেপোলিয়ন মূলত 4টি উদ্দেশ্য নিয়ে সংস্কার সাধনে ব্রতী হন। 1, তিনি একটি কেন্দ্রীভূত শাসন প্রবর্তন ও জনহিতকর কার্যাবলীর মাধ্যমে ফরাসি জাতির কৃতজ্ঞতা ভাজন হতে চেয়েছিলেন। 2, বিপ্লবোত্তর যুগে দেশবাসীর আশা আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি একটি স্থায়ী ও শক্তিশালী সরকার গঠন করতে চান। 3, প্রয়োজনীয় শাসন সংস্কারের মাধ্যমে তিনি ব্যক্তিগত প্রভাব প্রতিপত্তি ও যশ বৃদ্ধি করতে চান। 4, ফরাসি বিপ্লব ও দার্শনিকদের শিক্ষায় উদ্বুদ্ধ নেপোলিয়নের অন্যতম উদ্দেশ্য ছিল বিপ্লবের সুফলগুলিকে যথা আইনের চোখে সমান অধিকার, বিশেষ অধিকার লোপ প্রভৃতিকে স্থায়িত্ব দিতে। এইসব উদ্দেশ্য নিয়ে তিনি সংস্কারের কাজে অবতীর্ণ হন। প্যারা করে, বিপ্লব সারা দেশে বিভিন্ন গোষ্ঠী, সম্প্রদায় ও দলের মধ্যে রেষারেষি এবং বিদ্বেষের পরিবেশ সৃষ্টি করে।
এই অনৈক্য দেশের উন্নতির পথে অন্যতম প্রধান অন্তরায় ছিল। এই কারণে তিনি বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বোঝাপড়ার উপর প্রবল গুরুত্ব আরোপ করেন। দেশ ত্যাগী অভিজাত ও বিদ্রোহী যাজকদের সম্পর্কিত কঠোর আইনগুলি শিথিল করা হয়। রাজতন্ত্রী জেকোবিন জিরোন্ডিনদের প্রতি উদারনীতি গ্রহণ করা হয়। লা ভেন্ডি নামক স্থানের ক্যাথলিকদের ধর্মাচরণের অধিকার ফিরিয়ে দেওয়া হয়। রাজনৈতিক কারণে নির্বাসিত লাফায়েত, ব্যারিকে প্রমুখ ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনা হয়। ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ড, রোবস্পিয়ারের পতন প্রভৃতি উপলক্ষে অনুষ্ঠিত জাতীয় উৎসব বন্ধ করা হয়। এইভাবে তিনি এক সমন্বয়ের পরিবেশ গড়ে তোলেন। প্যারা করে দেখো, নেপোলিয়নের প্রথম ও প্রধান কৃতিত্ব হল বিপ্লব এবং যুদ্ধ বিধ্বস্ত ফ্রান্সে আইনের শাসন প্রবর্তন করে দেশবাসীর মনে শান্তি ও নিরাপত্তার বোধ সুনিশ্চিত করা। এই উদ্দেশ্যে তিনি একটি কেন্দ্রীভূত স্বৈরশাসন গড়ে তোলেন এবং শাসন ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে নিজ আধিপত্য স্থাপন করেন। সমগ্র দেশকে মোট ৮৩টি প্রদেশ বা ডিপার্টমেন্টে বিভক্ত করা হয়। প্রদেশগুলি আবার ৫৪৭টি জেলা বা ক্যান্টনে বিভক্ত ছিল। প্রদেশ ও জেলাগুলির শাসনকর্তা অর্থাৎ প্রিফেক্ট ও সাব প্রিফেক্ট এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মচারী, এমনকি পৌরসভাগুলির প্রধান মেয়রদেরও তিনি নিয়োগ করতেন। মন্ত্রী, আমলা, বিচারক, সেনাপতি সব পদস্থ কর্মচারী তার দ্বারা নিযুক্ত হতো। নির্বাচন দ্বারা সরকারি কর্মচারী নিয়োগ নিষিদ্ধ হয়। তিনি সর্বদা দক্ষ ব্যক্তিদেরই নিয়োগ করতেন। এর ফলে তার প্রশাসন দক্ষ ব্যক্তিতে পূর্ণ ছিল। পুলিশ বিভাগের দায়িত্ব ছিল ফুচের হাতে, বিদেশ দপ্তর ছিল ট্যালির্যান্ডের দায়িত্বে, লুইসেন বোনাপার্ট দেখতেন অভ্যন্তরীণ দপ্তর, অর্থ দপ্তরের দায়িত্ব ছিল গদিনের উপর। প্রশাসনিক, প্রতিরক্ষা, বৈদেশিক নীতি নির্ধারণ বা আইন প্রণয়ন সংক্রান্ত প্রস্তাব উত্থাপন সব ক্ষমতাই তার হস্তগত হয়। স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানগুলির ক্ষমতা ও সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়। এইভাবে তিনি ফ্রান্সে গণতন্ত্রের মুখোশে এক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেন। এর প্যারা করে দেখো, অর্থনৈতিক সংস্কার। এই প্যারাতে ফরাসি বিপ্লবের অন্যতম প্রধান কারণ ছিল অর্থনৈতিক বিশৃঙ্খলা। অধ্যাপক ডেভিড টমসন অর্থ ব্যবস্থা ও কর প্রথাকে পুরাতন তন্ত্রের ক্যান্সার বলে অভিহিত করেছেন। নেপোলিয়নের ক্ষমতা দখলের সময় ফ্রান্সের আর্থিক সংকট চরমে উঠেছিল। এই অবস্থায় তিনি অর্থনৈতিক সংস্কারে মন দেন। গদিন অর্থ দপ্তরের মন্ত্রী নিযুক্ত হন। সরকারি দপ্তরগুলিতে ব্যয় সংকোচের নির্দেশ দেওয়া হয় এবং নেপোলিয়ন নিজেই সরকারি বাজেট পরীক্ষা করতে শুরু করেন। অর্থ দপ্তরকে দুভাগে বিভক্ত করে তিনি রাজস্ব দপ্তর ও অডিট দপ্তর তৈরি করেন। অডিট বিভাগ সরকারি ব্যয়ের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করত। তিনি ফরাসি জনসাধারণকে বোঝাতে সক্ষম হন যে সরকারকে কর দেওয়া প্রতিটি নাগরিকের অবশ্য কর্তব্য। সবাইকে আয়কর দিতে বাধ্য করা হয়। নতুন কোনো কর ধার্য না করে প্রচলিত করগুলি আদায়ের ব্যাপারে জোর দেওয়া হয়। প্রত্যক্ষ কর অপেক্ষা পরোক্ষ কর আদায়ের উপর তিনি বেশি গুরুত্ব দেন। কর আদায়কারীরা ছিল রাষ্ট্রের বেতনভোগ কর্মচারী। আর্থিক পুনর্গঠনের উদ্দেশ্যে তিনি 1800 খ্রিস্টাব্দে ব্যাংক অব ফ্রান্স প্রতিষ্ঠা করেন। ঋণ দান ও মুদ্রা ব্যবস্থার সব দায়িত্ব এই ব্যাংকের উপর অর্পিত হয়। তিনি পুনরায় সোনা ও রূপার মুদ্রা বাজারে চালু করেন। ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য চেম্বার অফ কমার্স বা বণিক সংঘের পুনর্গঠন, স্টক এক্সচেঞ্জ স্থাপন, রাস্তাঘাট নির্মাণ ও বন্দরগুলির উন্নয়নের কর্মসূচি নেওয়া হয়। ব্যবসা বাণিজ্যের উন্নতির সঙ্গে সঙ্গে তিনি কৃষি ও শিল্পের উন্নতির দিকেও নজর দেন। তিনি শিল্প সংরক্ষণ নীতি গ্রহণ করেন। অবাধ বাণিজ্য নীতি নয়, তিনি মার্কেন্টাইল নীতিতে বিশ্বাসী ছিলেন। তিনি বেকারদের কর্মসংস্থানের জন্য গঠনমূলক কর্মসূচি গ্রহণ করেন। এরপরে দেখো শিক্ষা সংস্কার। এই প্যারায় শিক্ষা সংস্কারের দিকেও তিনি নজর দেন। তার শিক্ষা সংস্কারের মূল লক্ষ্য ছিল সম্রাট ও রাষ্ট্রের প্রতি অনুগত নাগরিক গড়ে তোলা। প্রাথমিক শিক্ষা ছিল কমিউন ও পুরসভার হাতে। তার উদ্যোগে প্রচুর মাধ্যমিক, ফলিত বিজ্ঞান, কারিগরি, আইন, চিকিৎসা, শিক্ষক শিক্ষণ ও সামরিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন শহরে তিনি 29টি লাইসি বা নির্বাচিত আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যেখানে সামরিক শিক্ষাও দেওয়া হতো। সমগ্র দেশে যাতে একই ধরনের শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত হয়, সেই উদ্দেশ্যে 1808 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ইউনিভার্সিটি অব ফ্রান্স। এখান থেকেই সর্বস্তরের পাঠ্যসূচি তৈরি হতো। তার লক্ষ্য ছিল ধর্মনিরপেক্ষ শিক্ষার প্রসার।
ছাত্ররা যাতে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা না করে সেজন্য ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যসূচি সংশোধন করা হয়। তবে শিক্ষায় উৎসাহ দেওয়া হলেও জনসাধারণকে স্বাধীন মতামত প্রকাশের অধিকার দেওয়া হয়নি। সংবাদপত্র ও পুস্তক প্রকাশের স্বাধীনতা ছিল না। সরকার বিরোধী সংবাদপত্রের প্রকাশ বন্ধ করে দেওয়া হয়। নাটক ও নাট্যশালার উপর পুলিশি নিয়ন্ত্রণ কায়েম করা হয়। এই অবস্থায় দেশে সৃজনশীল সাহিত্য ও শিল্পের বিকাশ সম্ভব ছিল না। প্যারা করে এবার ধর্ম সংস্কার। 1799 খ্রিস্টাব্দে বিপ্লবী সংবিধান দ্বারা অর্থাৎ সিভিল কনস্টিটিউশন অব দি ক্লার্জি গির্জাকে রাষ্ট্রায়ত্ত করা হলে পোপের সঙ্গে ফরাসি রাষ্ট্রের বিরোধ বাধে। ধর্মের আধ্যাত্মিক ব্যাপারে নেপোলিয়ান খ্রিস্টীয় জগতের ধর্মগুরু পোপের সঙ্গে বিরোধ মিটিয়ে নেওয়ার পক্ষপাতী ছিলেন। এই উপলক্ষে 1801 খ্রিস্টাব্দে তিনি পোপ নবম পায়াসের সঙ্গে ধর্মমীমাংসা চুক্তি বা কনকর্ডাট, এটা তোমাদের আলাদা করে টিকাও আসতে পারে, কনকর্ডাট অফ 1801 স্বাক্ষর করেন। স্থির হয় পোপ বিপ্লবী আমলে ফরাসি গির্জা ও গির্জার সম্পত্তির জাতীয়করণ মেনে নেবেন। ফরাসি সরকার রোমান ক্যাথলিক গির্জা ও ধর্মমতকে স্বীকৃতি দেবেন। রাষ্ট্র যাজকদের বেতন দেবে। এই চুক্তির দ্বারা রাষ্ট্র ও পোপ উভয়ই লাভবান হন। পোপের সঙ্গে বিরোধ মেটায় ফ্রান্সে ধর্মীয় ঐক্য আসে এবং নেপোলিয়ানের শক্তি বৃদ্ধি পায়। কোবানের মতে, কোবান আন্ডারলাইন করবে, সমস্ত ঐতিহাসিকদের নামে তলে আন্ডারলাইন করবে তোমরা, নানা ত্রুটি সত্ত্বেও এই চুক্তি ছিল নেপোলিয়ানের এক বিরাট সাফল্য। এরপরে দেখো রয়েছে আইন সংহিতা। নেপোলিয়ানের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও গৌরবময় কীর্তি হল তার আইন সংহিতা বা কোড নেপোলিয়ান। নেপোলিয়ানের উদ্যোগে ফ্রান্সের 4 জন বিশিষ্ট আইনজীবীকে নিয়ে গঠিত এক কমিশন 4 বছরের 1800 থেকে 1804 অক্লান্ত পরিশ্রমের ফলে 1804 খ্রিস্টাব্দে একটি আইনবিধি সংকলন করে। আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য মোট 84টি অধিবেশন বসে। 1807 খ্রিস্টাব্দে নেপোলিয়ানের নামকরণ করেন কোড নেপোলিয়ান বা নেপোলিয়ানের আইন সংহিতা। এই আইনবিধির মধ্যে ফ্রান্সের প্রাচীন আচার অনুষ্ঠান, রোমান রীতিনীতি, ফরাসি বিপ্লবী ঐতিহ্যের সমন্বয় লক্ষ্য করা যায়। কোড নেপোলিয়ানকে বিপ্লবের স্থায়ী ফল বলা যেতে পারে। মোট 2287টি বিধি সম্বলিত এই আইন সংহিতা 3 ভাগে বিভক্ত: দেওয়ানি, ফৌজদারি ও বাণিজ্যিক আইন। আইনের দৃষ্টিতে সমতা, সামন্ততান্ত্রিক বৈষম্যের বিলুপ্তি এবং ব্যক্তি স্বাধীনতা ও সম্পত্তির অধিকারের স্বীকৃতি প্রভৃতি এই আইন সংহিতার কয়েকটি বৈশিষ্ট্য। নেপোলিয়ান নিজেও তার যুদ্ধগুলির চেয়ে এই আইন সংহিতাকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করতেন। ঐতিহাসিক লেফেভর এই আইনবিধিকে সমাজে বাইবেলের সঙ্গে তুলনা করেছেন। এই আইনবিধির জন্য তাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হয়। বলা বাহুল্য, এই আইনবিধি একেবারে ত্রুটিহীন ছিল না। তা সত্ত্বেও এই আইনবিধির গুরুত্ব অপরিসীম। ফিশার বলেন যে ফরাসি বিপ্লবের সাময়িক অনাচার ও অনুদার নীতি বর্জন করে কোড স্থায়ী বিজয়কে সুনিশ্চিত করে। এই ছিল আইন সংস্কার বা কোড নেপোলিয়ান। এটা তোমাদের টিকাও কিন্তু আসতে পারে, এই কোড নেপোলিয়ান। প্যারা করে দেখো, অন্যান্য অনেক কাজও তিনি করেছিলেন, জনহিতকর কাজ। নেপোলিয়ান নানা জনহিতকর কাজের উদ্যোগ গ্রহণ করেন। তিনি কৃষি, ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির দিকে নজর দেন। বেকার সমস্যার সমাধানের জন্য তিনি নানা পরিকল্পনা গ্রহণ করেন। তার আমলে বহু রাজপথ, খাল, বাঁধ, সেতু, বন্দর, পয়ঃপ্রণালী ও উদ্যান নির্মিত হয়। তিনি ফ্রান্সের প্রাচীন সৌধগুলির সংস্কার করেন। ভাস্কর্য ও শিল্পকলার অন্যতম সংগ্রহশালা লুভের মিউজিয়াম প্রতিষ্ঠা তার অন্যতম কীর্তি। রাষ্ট্রের প্রতি সেবা ও আনুগত্যের স্বীকৃতি স্বরূপ তিনি সামরিক ও অসামরিক ব্যক্তিদের লিজিয়ন অব অনার নামক উপাধি দানের ব্যবস্থা করেন। এবার আসছি মূল্যায়নের উপরে। দেখো, বিপ্লব বিধ্বস্ত ফ্রান্সে যখন চরম নৈরাজ্য চলছে, সমগ্র জাতি যখন চরম বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে সম্পূর্ণ দিশেহারা, রাজনৈতিক স্থিতি বলে যখন দেশে কিছু নেই, প্রজাতন্ত্র না রাজতন্ত্র, এই বিতর্কে মানুষ যখন বিভ্রান্ত, এই অবস্থায় নেপোলিয়ান দেশের শান্তি, স্থিতি ও অর্থনৈতিক সমৃদ্ধি ফিরিয়ে আনেন। তাই অধ্যাপক ডেভিড টমসন বলেন যে ফ্রান্সকে শৃঙ্খলায় আবদ্ধ করে বোনাপার্ট ফ্রান্সে আইনের শাসন ফিরিয়ে আনেন। মাত্র কয়েক বছরের সংস্কার প্রচেষ্টার মাধ্যমে ফ্রান্সের জনজীবনে তিনি নতুন প্রাণের সঞ্চার করেন এবং ফ্রান্স একটি শক্তিশালী দেশে পরিণত হয়। নেপোলিয়ান ছিলেন বিপ্লবের ধারক ও বাহক, বিপ্লবের অগ্নিময় তরবারি। তার সেনাদল যেখানেই গেছে সেখানেই এসেছে পরিবর্তনের জোয়ার। ঐতিহাসিক রেড্ডা ওয়ে বলেন যে
যেখানেই নেপোলিয়নের সেনাবাহিনী গেছে সেখানেই পুরাতনতন্ত্রের সমাধি রচিত হয়ে ফরাসি বিপ্লবের ভাবধারা প্রতিষ্ঠিত হয়েছে। নেপোলিয়ন একসময় মন্তব্য করেছেন, আমি বিপ্লব, আই অ্যাম দ্য রিভলিউশন। আবার তিনি অন্যত্র বলেছেন, আমি বিপ্লবের ধ্বংসকারী, আই ডিস্ট্রয়েড দ্য রেভলিউশন। আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী বলে মনে হলেও দুটি বক্তব্যের মধ্যেই সত্যতা আছে। প্যারা করে এটি শেষ প্যারা। ঐতিহাসিক ফিশারের মতে নেপোলিয়ন হলেন বিপ্লবের সন্তান। ঐতিহাসিক জর্জ রুদের মতে নেপোলিয়ন প্রকৃতপক্ষে বিপ্লবের সন্তান ছিলেন না। তিনি ফ্রান্সের জনপ্রতিনিধিত্বমূলক সব প্রতিষ্ঠানের অবসান ঘটিয়ে ও ফরাসি বিপ্লবের স্বাধীনতার আদর্শ বিসর্জন দিয়ে সকল ক্ষমতা নিজে কুক্ষিগত করেন। বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্রের কণ্ঠরোধ, বাক স্বাধীনতা হরণ, বিনা বিচারে গ্রেপ্তার, ফরাসি উপনিবেশে কৃতদাস প্রথার পুনরুজ্জীবন এবং জেকোবিন দলের প্রজাতন্ত্র ও গণভোটের আদর্শ বিসর্জন দিয়ে তিনি বিপ্লবের বিনাশ সাধনই করেন। জর্জ রুদের মতে প্রকৃতপক্ষে তিনি বুর্জুয়া স্বার্থ রক্ষা করেছিলেন, তিনি শ্রমিকদের মন জয় করতে পারেননি। ওলার বলেন, সম্রাট হিসেবে তার অভিষেকের সঙ্গে সঙ্গেই বিপ্লব শেষ হয়ে যায় এবং পুরানো স্বৈরতন্ত্র ফিরে আসে। নেপোলিয়ন স্বৈরতন্ত্রী ছিলেন এবং এদিক থেকে তিনি ষোড়শ লুই অপেক্ষা কোনো অংশে কম ছিলেন না। এ সম্পর্কে অধ্যাপক ডেভিড টমসন তার স্বৈরতন্ত্রকে অতিরঞ্জন করার সম্পর্কে সাবধান করে দিয়ে বলেছেন যে তার শাসন শুধু প্রজাহিতৈষী ছিল না, বর্তমান শতাব্দীর বিভিন্ন এক নায়কতন্ত্রের তুলনায় অনেক বেশি মানবিক ছিল। এই ছিল নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারের উপর 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার। তোমাদের এই পেপারটির বাদ বাকি অন্যান্য কোশ্চেনের অ্যান্সার খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।